বঙ্গোপসাগরে দৃশ্যমান নতুন নতুন দ্বীপ, খুলছে সম্ভাবনার দুয়ার। ডিসেম্বরে নির্বাচন, দ্রুত সংস্কার শেষ করতে হবে বললেন প্রধান উপদেষ্টা। লালমনিরহাট সীমান্তে আবারও বেড়া নির্মাণের চেষ্টা, বন্ধ করল বিজিবি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদের সাথে আছে আমি ফারহানা লোপা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। ভূ অর্থনীতিতে পরাশক্তির হাতছানি দিচ্ছে বাংলাদেশ। বিশ্ব বাণিজ্যের প্রধান জলপথ বঙ্গোপসাগরের অসীম সম্পদের মতোই বাড়ছে মানচিত্রের পরিধিও। দক্ষিণে দৃশ্যমান হচ্ছে নতুন নতুন দ্বীপ। প্রায় ৯০০ বর্গ কিলোমিটার জুড়ে জেগে ওঠা ভূমির পাশাপাশি ১০০০ কিলোমিটার আয়তনের ডুবোচরও খুলে দিচ্ছে সম্ভাবনার দ্বার। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদী ব্যবস্থা প্রতি বছর আনুমানিক ১০৬০ বিলিয়ন টনের বেশি পলিমাটি বঙ্গোপসাগরে ফেলে নতুন পথ তৈরি করে। পলি জমে নতুন ভূমিতে রূপান্তরিত হয়। গেল ২ দশকে সন্দ্বীপ অঞ্চলে এভাবেই কয়েকটি দ্বীপ গঠন হয়েছে। প্রধান নদীগুলো আছে, এগুলো হিমালয়ের থেকে যেই পরিমাণ সেডিমেন্ট লোড এখানে নিয়ে আসে, এটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। এবং এই পরিমাণ লোড আসার ফলে যে বঙ্গোপসাগরের যে শ্যালো রিজিয়নটা আছে, এই শ্যালো রিজিয়নে দেখা যাচ্ছে আস্তে আস্তে পলি পরে ওইখানে প্রথমে দেখা যায় মাঠফ্লেট টাইপ বা ডুবোচরের মতো দেখা যায়। মেঘনা নদীর মোহনার মুখে তৈরি জাহাইজার চর এবং ভাসান চর প্রকৃতিতে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে এই দুটি দ্বীপ সন্দ্বীপের সঙ্গে মিলিত হয়ে একটি অবিচ্ছিন্ন একক দ্বীপ গঠন করতে চলেছে। নোয়াখালী, সুবর্ণচর এবং তার সাউথ পার্টে এগুলা একসাথে মার্চ করে বড় একটা ল্যান্ডফর্ম তৈরি করছে। জাহাইজার চর ২০০০ সালেও ২৩ বর্গ কিলোমিটারের একটি ছোট্ট দ্বীপ ছিল। বছর দশেকের মধ্যে ভূমির আকার বৃদ্ধি পেয়েছে দ্বিগুণেরও বেশি। ২০১০ সালে ভাসান চর ছিল ৩৭ বর্গ কিলোমিটারের একটি ছোট্ট ভূমি। ২০২০ সালে যে ভূমিতে পলি জমে ৭৫ বর্গ কিলোমিটার সম্প্রসারিত হয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের জন্য যেখানে নির্মাণ করা হয়েছে আশ্রয়কেন্দ্র। ২ দশকে উপকূলীয় ভূ প্রকৃতির পরিবর্তনে জেগে ওঠা নতুন চরগুলোর অস্তিত্ব স্পষ্ট করেছে উপগ্রহ কেন্দ্র, যেখানে দেখা যায় প্রায় ৯০০ বর্গ কিলোমিটার আয়তন বৃদ্ধি পেয়েছে। সমুদ্র সীমার মধ্যেই এই পরিধি বাড়ার সাথে সাথে আমাদের ল্যান্ডও এক্সপান্ড করছে বাংলাদেশে। এটা আমাদের জন্য একটা সম্ভাবনার ক্ষেত্র। আমরা যদি সঠিকভাবে এটাকে পরিকল্পনা করে কাজে লাগাতে পারি, অবশ্যই এটা দেশের বেশ কাজে লাগবে। বাংলাদেশের উপরে গঙ্গার এবং ব্রহ্মপুত্র এই দুটো মিলে যে পলি আসে, সেটা খুব কমই আছে, যার কারণে এই পলিটা যখন সাগরে গিয়ে পড়ছে তখন বিস্তীর্ণ এলাকা মহিষপান হয়ে যাচ্ছে। পুরো এলাকাটা জুড়ে সে বাড়ছে। এই জন্য কোনো একটা জায়গায় বাধা সৃষ্টি হলে হয় কি, ওই জায়গায় তখন দ্বীপ হয়ে বাড়তে থাকে। এখন ওই দ্বীপ অঞ্চলগুলো তো প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। নিঝুম দ্বীপ, স্বর্ণদ্বীপ, ভাসান চর এবং সন্দ্বীপের বর্ধিতাংশ সহ অস্তিত্বের জানান দেয়া নতুন চরগুলো ভবিষ্যতে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। ডিসেম্বরে নির্বাচন হবে বলে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের হাতে খুব বেশি সময় নেই, তাই যা যা সংস্কার করা প্রয়োজন তা করে ফেলতে হবে। কারোর জন্য অপেক্ষা করে কোনো ফায়দা হবে না। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ষড়যন্ত্র ততই তীব্র হচ্ছে উল্লেখ করে পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবার নিজ কার্যালয়ে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। সোহেল সামির রিপোর্ট। চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে দেশের ১২৭ শীর্ষ পুলিশ কর্মকর্তার সঙ্গে নিজ কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ডিসেম্বরে নির্বাচন হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশের উপযোগী পুলিশ বাহিনী গড়ে তুলতে যা করার এই সময়ের মধ্যেই করতে হবে। হাতে খুব বেশি সময় নেই। আমরা অলরেডি 7 মাস পার করে এসেছি। আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে। কাজে এর মধ্যে যা আমরা করতে চাই, যা আমাদের সামর্থ্য আছে, এগুলো করে ফেলা।
পুলিশ সদস্যদের সম্মুখ সারির যোদ্ধা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, পুলিশকে অবহেলা করে দেশকে এগিয়ে নেওয়া যাবে না। সরকার যাই কিছুই করতে চাক না কেন, শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়ে করতে হয়। আইনটা যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি, শৃঙ্খলা যদি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে যে কোনো যুদ্ধ জয় সম্ভব। বাংলাদেশকে অপূর্ব দেশ হিসেবে উল্লেখ করে সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশ পৃথিবীর যে সমস্ত অগ্রগামী দেশ আছে, যারা পৃথিবীতে নেতৃত্ব দেয়, তাদের মধ্যে একটা হতে পারে, এরকম একটা দেশের সম্ভাবনা আছে। পথটা যেন আমরা সৃষ্টি করে দিই, এই পথে আমরা এগুলো সম্ভাবনাগুলো বাস্তবে পরিণত হবে। নতুন করে দেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে জুলাই আন্দোলনের মাধ্যমে। পুলিশ বাহিনীকে টিম ওয়ার্কের মাধ্যমে সক্রিয় থাকার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। যারা পরাজিত শক্তি তারা সুযোগ গ্রহণ করবে, একটা উস্কিয়ে দেবে, একটা কিছু গোলমাল পাকিয়ে দেবে, এবং প্রথম নজর আসবে পুলিশের নজর। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। 1-11 মতো বিএনপিকে নিয়ে মিডিয়া ট্রায়ালের চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব, গণতন্ত্র সহ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। মাহিলা ইসলামকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সোহেল সামি। অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে আয়োজিত ইফতারে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা। ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, 1/11-এর সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হয়েছিল, এখনও তেমনটি করা হচ্ছে। বাংলাদেশের অধিকাংশ মানুষের, অধিকাংশ ভোটারের সমর্থন এই দল পাওয়ার সম্ভাবনা যত বেশি উজ্জ্বল হয়েছে, তত বেশি দেখেছেন বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সকল অনলাইন অ্যাক্টিভিস্টের সহযোগিতা যে কোনো সময় থেকে সবচাইতে বেশি প্রয়োজন। এখন পর্যন্ত দেশে কোনো জবাবদিহিমূলক সরকার নেই। জবাবদিহিমূলক সরকার ছাড়া কিছু হবে না, মত তারেক রহমানের। সংসদের মাধ্যমে জনগণকে জবাবদিহি করতে যারা বাধ্য থাকবে, যেই সরকার বাধ্য থাকবে, একমাত্র সেই সরকারের পক্ষেই সম্ভব মানুষের জন্য ভালো কিছু করা, দেশের জন্য ভালো কিছু করা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন করে যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধ অস্তিত্ব রক্ষার। 5ই আগস্টের আগে 15-16 বছর ধরে ফ্যাসিস্টদের আক্রমণে এই সাইবার যোদ্ধারা কিভাবে যুদ্ধ করেছে, কিভাবে তারা নির্যাতিত হয়েছে, খুব হয়েছে, সংসার নষ্ট হয়ে গেছে। আজকে আবার নতুন করে আমাদেরকে সেই যুদ্ধ শুরু করতে হবে। চলমান এই যুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান মির্জা ফখরুল। আমাদের যোদ্ধারা তারা পারবেন এই যুদ্ধে জয়ী হতে। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার মোকাবেলায় দেশীয় গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাজনৈতিক ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF মিলনায়তনে এক কর্মশালায় LDC গ্র্যাজুয়েশন পেছাতে কারো কারো দাবির সাথে দ্বিমত করেন পররাষ্ট্র উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট। পাপের ঘোড়া আজ উপচে পড়ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই উঠে পড়ে লেগেছে ভারতীয় গণমাধ্যম। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন সহ বিভিন্ন ইস্যুতে তিলকে তাল করছে তারা, মানুষকে অত্যাচার করছে। রাজধানীতে এক কর্মশালায় যোগ দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা ভারতীয় মিডিয়ার এসব অপপ্রচার মোকাবেলা প্রসঙ্গে কথা বলেন। আমাদের একটা অন্যতম শক্তি হচ্ছে প্রফেসর ইউনূসের ইমেজ সমস্ত পৃথিবীতে ভালো, সবাই তাকে চেনেন। তার তত্ত্বাবধানে যে এরকম অপকর্ম সম্ভব না, এটা সবাই বিশ্বাস করে। কাজেই আমরা এদিক দিয়ে অনেকখানি সুবিধা আছি। কিন্তু আমি মনে করি যে কোনো ক্ষেত্রে মিডিয়ার যথেষ্ট শক্ত ভূমিকা থাকতে পারে, এবং আপনারা যে পজিটিভ জিনিসগুলো দেখবেন সেগুলিকে তুলে ধরবেন। এ সময় ব্যবসায়ীদের অনেকে LDC গ্র্যাজুয়েশন পেছানোর দাবি তুললেও তার সাথে দ্বিমত করেন উপদেষ্টা। যখন আমরা গ্র্যাজুয়েশন চলে যাব এবং LDC থাকবো না, পরবর্তী 3 বছর যেটা আমাদেরকে গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে, যে 26-এ যদি আমরা গ্র্যাজুয়েট করি 29 পর্যন্ত আমাদের বেনিফিটস মোটামুটি সবই বহাল থাকবে। আমি বিশ্বাস করি যে আমাদের ব্যবসায়ীরা ওই 3 বছরই ব্যবহার করবেন। আমরা যখনই করি না কেন গ্র্যাজুয়েশন, এই যে 3 বছর পাওয়া যাবে, ওই 3 বছরই তারা সেটার সাথে অ্যাডজাস্ট করার ব্যবস্থা করবেন। তুলা চাষ বিষয়ক এই কর্মশালায় বক্তারা বলেন, সরকারের নীতি সহায়তা পেলে দেশে বছরে 15 থেকে 20 লাখ বেল তুলা উৎপাদন সম্ভব। বিদেশ থেকে যে তুলা আসছে স্যার, সেখানে 1% কোনো ইয়ে নাই স্যার, ভ্যাটও নাই, ট্যাক্সও নাই। আমাদের দেশি তুলার উপরে স্যার একটা ভ্যাট ট্যাক্স ইম্পোজ করে রেখেছে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।
ফের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে আবারও কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। খবর পেয়ে লোহার খুঁটি নির্মাণে বাধা দেন বিজিবি। সোমবার দহগ্রাম সর্দারপাড়া এলাকায় সীমান্তের প্রধান ডিএএমপি পিলার 42/48 নং উপপিলারে এই ঘটনাটি ঘটেছে। জানা গেছে সোমবার ভোর থেকে বিএসএফ দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি নির্মাণের কাজ শুরু করে। সেখানকার কৃষকরা বিষয়টি দেখতে পেয়ে বাধা দেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বাংলাদেশের কৃষকদের মাঝে উত্তেজনা দেখা দেয়। পরে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ও কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দেয়। মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্য ভিত্তিহীন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং। ভারতে সফরে গিয়ে সে দেশের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন ও হত্যার অভিযোগ করে বাংলাদেশে একটি ইসলামী খেলাফতের সাথে শাসন শুরু হয়েছে যে মন্তব্য করেছেন তা প্রত্যাখ্যান করে প্রধান উপদেষ্টা প্রেস উইং বলেছে, তুলসী গ্যাবার্ডের ওই মন্তব্য কোনো প্রমাণ বা নির্দিষ্ট অভিযোগের উপর ভিত্তি করে দেওয়া হয়নি। বিবৃতিতে বলা হয়, তার এ ধরনের মন্তব্য বাংলাদেশের জন্য মানহানিকর। এর আগে বৈশ্বিক গোয়েন্দা প্রধানদের সম্মেলনে যোগ দিতে দিল্লি সফরে গিয়ে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা বলেন। Long time unfortunate persecution and killing and abuse of religious minorities, Hindus, Buddhists, Christians, Catholics, and others, has been a major area of concern for the United States government. The talks are just beginning between President Trump's new cabinet coming in and the government of Bangladesh, but this continues to remain a central focus area of concern, once again with the threat of Islamist terrorists and their overall effort, the global effort of all of these different groups that are really rooted in their same ideology, their same objective. নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। সাকিব মেগা স্টার বললেন হামজা চৌধুরী জাতীয় দলে খেলতে চান ৮ নম্বর জার্সিতে। আবার আমন্ত্রণ ২১ সংবাদে। নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পরে প্রেস ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, বৃহস্পতিবার আইনটি চূড়ান্ত হবে। শিশু ধর্ষণের বিচারে আলাদা ট্রাইব্যুনাল গঠনের কথাও জানানো হয় ব্রিফিংয়ে। মেহেদি হাসানের রিপোর্ট। মাগুরায় ধর্ষণের শিকার হয়ে শিশু আসিয়ার মৃত্যুসহ একের পর এক ধর্ষণ ও নারী শিশু নিপীড়নের ঘটনায় নড়েচড়ে বসে সরকার। সোমবার উপদেষ্টা পরিষদ নিয়ে বিশেষ বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। মামলার ডেফিনেশন পরিবর্তন করে পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আসেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা পরিষদের স্পেশাল মিটিংটা এ সময় দেশে পর্যাপ্ত ডিএনএ ল্যাব নেই জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিচার প্রক্রিয়ায় গতি আনতে নতুন বিচারক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। চট্টগ্রামে এবং রাজশাহীতে দ্রুততার সাথে আরও 2টা ল্যাব ডিএনএ ল্যাব স্থাপন করব। আরেকটা সিদ্ধান্ত হয়েছে যে বিশেষ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে দ্রুত কিছু সংখ্যক বিচারক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। এরপর আইনের সংশোধনীর বিস্তারিত ব্যাখ্যা করেন আইন উপদেষ্টা। বলেন, তদন্ত ও বিচার কাজের সময় কমানো, শিশু ধর্ষণের বিচারে আলাদা ট্রাইব্যুনাল গঠন, বলাৎকারকে ধর্ষণ হিসেবে গণ্য করা সহ অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। শিশু ধর্ষণের মামলার বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হয়েছে। প্রতারণামূলকভাবে হোক বা বিয়ের প্রলোভন নিয়ে হোক, সম্মতিক্রমে যেই ধর্ষণের ঘটনাগুলোর বিচার সেটা একটা আলাদা অপরাধ। আর হচ্ছে সম্মতি ব্যতিরেকে মাগুরার ক্ষেত্রে, বরগুনার ক্ষেত্রে যেই ঘটনাগুলো ঘটেছে সেই ধর্ষণের ঘটনাগুলোর আলাদা একটা অপরাধ হিসাবে এখানে আইডেন্টিফাইড হয়েছে। অনেক সময় ডিএনএ রিপোর্টের জন্য বিচার কাজ বছরের পর বছর ঝুলে থাকে। এজন্য বিচারক প্রয়োজন মনে করলে মেডিকেল রিপোর্ট ও পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার করতে পারবেন। মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার করবে। এছাড়া আমরা ভিকটিমদের প্রোটেকশনের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা করেছি, ওনাদেরকে ক্ষতিপূরণ দান করার ব্যবস্থা করেছি। হয়রানির উদ্দেশ্যে অনেক মিথ্যা ধর্ষণ মামলাও হয়ে থাকে। নতুন আইনে এ ধরনের ঘটনা প্রমাণ হলে শাস্তির বিধান রাখা হয়েছে। মিথ্যা মামলার ক্ষেত্রেও এখানে একটা কঠোর বিধান আছে। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। উৎপাদন সরবরাহ ভালো,
একই সঙ্গে রমজানের চালের চাহিদা কম থাকলেও অতীতের সকল রেকর্ড ভেঙে বেড়েছে দাম। ভোক্তা, খুচরা বিক্রেতা, আড়তদার থেকে মিল মালিক প্রত্যেকেই পরস্পরকে অভিযুক্ত করলেও চাল নিয়ে চালবাজি আসলে করছে কে? কোন অদৃশ্য সিন্ডিকেটের কাছে সবাই বন্দী? এজন্য এক বিরাট প্রশ্ন। উত্তপ্ত চালের বাজার নিয়ে মানিক শিকদার রিপোর্ট। আবুল কাশেম প্রায় 40 বছর ধরে চালের ব্যবসা করছেন। দীর্ঘ ব্যবসা জীবনে নানা সময় চালের বাজারে অস্থিরতা দেখেছেন, তবে এবারের মতো আকাশচুম্বী দাম আর কখনোই দেখেননি। বলতে গেলে 70 লাগে, কথা বলছেন, নাইলে চাউলের অভাব নাই। ভারত থেকে এত চাল আমদানি করলো না, তারপর চাউলের রেট অন্যান্য চাউলটা কিছুটা কম, মিনিকেটের রেট হঠাৎ করে এই অস্বাভাবিক বাড়া। এই ব্যবসার বয়সে এরকম দেখিনি। 90 টাকা কেজি পলার চাল বা মিনিকেট চাল, গাছের চাল হয় নাই। মোটা চাল এখন কেজি প্রতি 55 থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। সরু চাল নিম্ন ও নিম্ন মধ্যম আয়ের মানুষের জন্য এখন অধরা। চাল কিনতে এসে হতাশ সাধারণ ক্রেতারা, অভিযোগ করারও যেন কেউ নেই। এইভাবে বাড়তে আছে, আল্লাহ পাক জানে কই দিয়া থামে। সাধারণ মানুষ না খায় আমার কদিন পরে এই অবস্থা হইবার কি। সরকারের কোনো তদারকি নাই, এরকম করা তদারকি থাকলে আর এরকম হইতো না। রমজানের বাজারে ক্রেতা কম, তবু চালের দাম চড়া। কারণ হিসেবে সিন্ডিকেটকেই দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা। পর্যাপ্ত পরিমাণ চাল আছে, এটা কিন্তু কর্পোরেট কোম্পানি আর মেলাররা সিন্ডিকেট করে দাম বাড়াইছে। যেমন এই যে মুজাম্মেল সাহেব, এরফান সাহেব, মিনিকেট এক সপ্তাহ আগে মনে করেন যে কত 81 টাকা 82 টাকা ছিল, এই মিনিকেটে করে লাইছে মনে করেন যে 93 টাকা 94 টাকা ওরা পাইকারি বিক্রি করে। তো ওখান থেকে কিনে এনে আমরা বিক্রি করতে হবে, তার মানে প্রায় 100 টাকা বানিয়ে লাইছে তারা মিনিকেটটা। বড় বড় কোম্পানিদের কারণে, বড় বড় মেল চাচালেদের কারণে, এদের সিন্ডিকেটের কারণে এই বাজার বাড়ছে। মিল মালিকরা বলছে কিছু কিছু সিন্ডিকেটের কাছে অসহায় তারা। 11,000 মিল মালিকের মিল দিয়ে কিন্তু সিন্ডিকেট করতে পারে না। তারা যে একাতে যে দাম বাড়াই দাও, 1 টাকা 2 টাকা বাড়াই দাও, এটা করতে পারে না। যখন বাজারটা কয়েকটা লোকের হাতে চলে যায়, মুষ্টিমেয় ধরেন 1 থেকে 50 বা 100 জনের ভিতরে চলে আসলে তখন সেখানে সিন্ডিকেট সৃষ্টি হয়ে যায়। হাতে গণে তাহলে হয়তো 20 থেকে 30টা মিল আছে যারা এই সাথে জড়িত। তাদের আগে আমি নাম ধরে বলছি, কিন্তু ব্যবস্থা তখনকার সরকার নেয় নাই। বাজারে তদারকি না থাকায় সিন্ডিকেট মাথাচাড়া দিয়ে উঠেছে। একই সঙ্গে মিল মালিকরা চালের আমদানিকারক হওয়ায় সংকট আরো বেড়েছে। অন্যান্য যে পণ্যগুলি আছে সেগুলোতে যেরকম তদারকি করা হয়, আসলে চালের বাজারে কোনো পক্ষ থেকে, জেলা প্রশাসন অথবা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অথবা খাদ্য বিভাগ কোনো পক্ষ থেকেই আসলে সেরকম তদারকি হয় না। এই সুযোগটা চালের ব্যবসায়ীরা নিয়ে থাকেন। সুযোগ সন্ধানী কর্পোরেট প্রতিষ্ঠান চালের মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে, রয়েছে এমন অভিযোগও। কে বলছে চালের সমস্যা আছে? আমি দায়িত্ব নিয়ে বললাম, আপনারা যেই জায়গায় চালগুলো ওরা মানে আটকে গোডাউনবদ্ধ করে রাখছে, এই গোডাউনগুলো ওপেন করেন। তো এখনো যদি সে আগের মতো করে বলে সরকারি কর্মকর্তারা, তাহলে তো মানে সমস্যা থেকে উত্তরণের কোনো পথ দেখা যায় না। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বঙ্গোপসাগরে দৃশ্যমান নতুন নতুন দ্বীপ, খুলছে সম্ভাবনার দুয়ার। ডিসেম্বরে নির্বাচন, দ্রুত সংস্কার শেষ করতে হবে বললেন প্রধান উপদেষ্টা। লালমনিরহাট সীমান্তে আবারও বেড়া নির্মাণের চেষ্টা বন্ধ করল বিজিবি। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।